আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। অনার্স চতুর্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব, ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি এই সাবজেক্টটি নিয়ে কথা বলবো। এই সাবজেক্টটিকে আমি 4টি ক্লাসে বিভক্ত করেছি। আজকে তার প্রথম ক্লাস। পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের আমি একটি ক্লাস নেব, সেই সাথে ধারার 2টি ক্লাস এবং সাহিত্য সমালোচনা পদ্ধতি এখান থেকে একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তবে ক্লাস আসলে বাড়তেও পারে, এছাড়া কমতেও পারে। তো আজকে পাশ্চাত্য সাহিত্যিক সম্পর্কে কথা বলবো। এই হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্য, এই কথাটা বলে থাকি। পাশ্চাত্য বলতে আমরা পশ্চিম বুঝি, আর প্রাচ্য বলতে পূর্ব। তা আমরা জানি যে পৃথিবীটা হচ্ছে গোল, এবং আমরা যখন মানচিত্র দেখতে যাব উত্তর, দক্ষিণ, পশ্চিম এবং পূর্ব, আমরা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে বসবাস করছি। যেহেতু পৃথিবীটা গোল, এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম। তো আমরা যারা ম্যাপ পড়েছি তারা অবশ্যই চিনব, পশ্চিম হচ্ছে পশ্চিমের দিকে ইউরোপ এবং আমেরিকা এরা অবস্থিত। তা আমরা এই পশ্চিম অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার যে দেশগুলো রয়েছে সেই সব দেশের সাহিত্য সম্পর্কে বা সাহিত্যিক সম্পর্কে জানব। আমরা কিন্তু জানি যে প্রধানত ইউরোপ কান্ট্রিকে সভ্যতা সংস্কৃতির সূতিকাগার বলা হয়ে থাকে। অর্থাৎ সেখান থেকে কিন্তু সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, কবি সাহিত্যিক, তারপর হচ্ছে সকল শিল্পেরই কিন্তু সেখানেই উৎপত্তি। এই জন্যই কিন্তু সেটাকে সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পের সূতিকাগার বলা হয়ে থাকে ইউরোপ কান্ট্রিকে। তো আমরা কিন্তু এই যে এখানে যে যাদের কবি সাহিত্যিক রয়েছে তারা কিন্তু এই ইউরোপ কান্ট্রিতেই জন্মগ্রহণ এবং ইউরোপ কান্ট্রির সভ্যতা, সংস্কৃতি এবং সাহিত্য নিয়ে আলোচনা করেছেন। এবং সাহিত্য যে কী, সাহিত্যের কী ধরনের হতে হবে, সাহিত্যের কী বৈশিষ্ট্য হতে হবে, সাহিত্যের কী হওয়া উচিত, কী হওয়া উচিত নয়, ইতিবাচক, নেতিবাচক, এই দিকগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন। তারা মহাকাব্যর বৈশিষ্ট্য কী হবে, ট্র্যাজেডির বৈশিষ্ট্য কী হবে, একটা কবির বৈশিষ্ট্য কী হতে হয়, কবির মতামত কীরকম হতে হবে, ব্যক্তিত্ব কীরকম হয়, এরপর হচ্ছে কবিতার ছন্দ কীরকম হয়, এই সম্পর্কে আলোচনা করেছেন। তবে পরীক্ষায় কিন্তু অতি সংক্ষিপ্তর জন্য প্লেটোর যে কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, তার যে মতামত রয়েছে, এরপর হচ্ছে তাদের গ্রন্থের অর্থ কী, তারা কোন কোন বিষয়ে পারদর্শী ছিলেন, কে কোন মতাদর্শে অভিযুক্ত ছিলেন, তারপর হচ্ছে কারো কোনো প্রতিষ্ঠান আছে কিনা, এগুলো কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো আপনাদেরকে অবশ্যই বই থেকে অথবা গাইড থেকে পড়ে নিতে হবে। আমার সবচেয়ে অবাক লাগে যে এই যে প্লেটো, অ্যারিস্টটল, হোরেস, লঙ্গিনাস, এরা কিন্তু যীশুখ্রিস্টের জন্মের পূর্বের কবি সাহিত্যিক। অর্থাৎ আজ থেকে কিন্তু যদি হিসাব করা যায় প্রায় 2500 বছর আগের। এতটাই গুরুত্বপূর্ণ এই যে প্লেটো, অ্যারিস্টটল, হোরেস, লঙ্গিনাস, এছাড়াও আছে আলেকজান্ডার, সক্রেটিস, আরও অন্যান্য যেগুলো সাহিত্যিক রয়েছে, তারা এতটাই গুরুত্বপূর্ণ যে 2500 বছর পরেও আমরা পড়ছি তাদেরকে। এদেরকে আমাদের খুব একটা পরিচিত মনে হয় না। আমরা যেমন রবীন্দ্রনাথকে খুব ভালোভাবে চিনি, কাজী নজরুলকে খুব ভালোভাবে চিনি, মানিক বন্দ্যোপাধ্যায়কে ভালোভাবে চিনি, প্রমোদ চৌধুরীকেও ভালোভাবে চিনি। আমাদের যে দেশীয় বা আমাদের উপমহাদেশিক যে কবি সাহিত্যিকরা রয়েছে তাদেরকে আমরা খুব ভালোভাবেই চিনি। কিন্তু আমরা চিনি এই জন্যই কারণ তাদেরকে আমরা বারবার পড়ছি, বারবার তাদের সাহিত্যকর্ম সম্পর্কে জানছি, চিনছি, এই জন্যই কিন্তু আমরা তাদেরকে খুব সহজ মনে হয়। তো যখন আমরা এই প্লেটো, অ্যারিস্টটল, হোরেস, লঙ্গিনাস এদেরকেও যদি আমরা শুরু থেকেই পড়তাম, জীবনের শুরু থেকেই পড়তাম, তাদের সম্পর্কে জানতাম, তাহলে কিন্তু এরাও কিন্তু আমাদের কাছে অনেক বেশি পরিচিত হয়ে উঠতো। তো এদেরকে আমরা এই চতুর্থ বর্ষে এসেই পড়ছি। হয়তোবা মাধ্যমিক লেভেলে আমরা কিছু কিছু পড়েছি সমাজবিজ্ঞান বইয়ে বা পরিণীতি বইয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেভাবে পড়িনি যেভাবে আমরা বাংলা সাবজেক্টের কবি সাহিত্যিকদেরকে পড়ি। তো এই জন্যই তারা আমাদের কাছে অপরিচিত। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই ক্লাসটা করার পরে আপনাদের কাছেও এরা অনেক বেশি পরিচিত এবং আপনজন হয়ে উঠবে। তো আসছি মূল আলোচনায়। আমি এখানে 4 জন সাহিত্যিককে দিয়ে রেখেছি। প্লেটো, অ্যারিস্টটল, এরা দুজনেই হচ্ছে গ্রিক সাহিত্যিক। হোরেস এবং লঙ্গিনাস, হোরেসের জন্ম গ্রিকে হলেও তিনি স্থায়ীভাবে বসবাস করেছেন রোমানে, এই জন্য তাকে রোমান সাহিত্যিক বলা হয়ে থাকে। হোরেস এবং লঙ্গিনাস এরা দুজন হচ্ছে রোমান সাহিত্যিক। তো আমরা এই গ্রিক এবং রোমান সাহিত্যিক সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আরেকটু বলে নিই, যেহেতু গ্রিসেই মানে সকল কিছুর উৎপত্তি, গ্রিস থেকে কিন্তু সাহিত্য, সংস্কৃতি রোমানে এসেছে। পশ্চিমা সাহিত্যের উৎস কিন্তু গ্রিক সাহিত্য, আর পূর্বের সাহিত্য অর্থাৎ আমরা যদি ভারতীয় উপমহাদেশের সাহিত্যের কথা বলি তাহলে কিন্তু এর উৎস হচ্ছে সংস্কৃত সাহিত্য। তো এই গ্রিক থেকে ধীরে ধীরে হচ্ছে রোমান সাহিত্যে এসেছে, এবং আমাদের ভারতীয় উপমহাদেশে কিন্তু আরও অনেক পরে আমরা সাহিত্য এবং সংস্কৃতির সাথে পরিচিত হয়েছি। তো আমরা এখন দেখি যে আজ থেকে 2500 বছর পূর্বে
এই প্লেটো, অ্যারিস্টটল, হোরেস এবং লঙ্গিনাস সাহিত্য সম্পর্কে কি বলেছেন। তো প্রথমেই প্লেটোর জীবন সম্পর্কে একটু বলি। প্লেটো হচ্ছে 427 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 347 পূর্বাব্দে। এখন খ্রিস্টপূর্বাব্দে এবং খ্রিস্টের পরে এই সম্পর্কে আমরা অনেকেই জানি, তারপরে একটু বলছি। আমরা জানি যে যীশু খ্রিস্টের জন্মের পরে হচ্ছে আমাদের যে সময়, দিন, বছর, সাল এগুলো কিন্তু আমরা গণনা করছি ইংরেজি সাল হিসেবে। তো এই যীশু খ্রিস্টের জন্ম ধরে এখানে 0, তা এরও পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছে খ্রিস্ট পূর্বাব্দে। আর যীশু খ্রিস্ট জন্মের পরে যেই সাহিত্যিক বা কবি সাহিত্যিকরা জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে খ্রিস্টাব্দ। তো এই প্লেটো হচ্ছে দেখা যাচ্ছে প্লেটো 400 সালে, তারপর হচ্ছে অ্যারিস্টটল 384 সালে, তারপর হচ্ছে হোরেস 65-তে, তারপর লঙ্গিনাস 273-এ। এভাবেই কিন্তু আমরা যে এই 4 জন সাহিত্যিক নিয়েছি তারা কিন্তু প্রত্যেকেই যীশু খ্রিস্ট জন্মের পূর্বে জন্মগ্রহণ করেছেন, এই জন্য তাদেরকে খ্রিস্টপূর্বাব্দ বলা হয়ে থাকে। তো এই প্লেটো সম্পর্কে একটু জানি। প্লেটো হচ্ছে তিনি হচ্ছে গ্রিসের নাগরিক, তাকে গ্রিক সাহিত্যিক বলা হয়ে থাকে। তিনি একজন কবি। তিনি প্রথম জীবনে কিন্তু ক্রিয়াকৌশলী ছিলেন অনেক, তিনি যুদ্ধক্ষেত্রে অনেক পারদর্শী ছিলেন। এরপর হচ্ছে ভাববাদী দার্শনিক। এটার ইংরেজি শব্দ হচ্ছে আইডিয়ালিজম। আইডিয়া হচ্ছে ভাব, ইজম। আমরা অসংখ্য ইজম সম্পর্কে জানবো, রোমান্টিসিজম, তারপর হচ্ছে রিয়ালিজম, ন্যাচারালিজম, মার্কসিজম, ফ্যামিনিজম। এই যে এইসব ইজম বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। তো এরকমই ভাববাদী বা আইডিয়ালিজম দার্শনিক ছিলেন হচ্ছে প্লেটো। ভাববাদ হচ্ছে যারা হচ্ছে আধ্যাত্মিক জগতের প্রতি বিশ্বাস বা আনুগত্য বজায় রাখে তাদেরকে ভাববাদী কবি বলা হয়। এই প্লেটো কিন্তু এই আধ্যাত্মিক জগতের বা ঈশ্বরের প্রতি তার বিশ্বাস এবং আনুগত্য দুটোই ছিল, এই জন্য তাকে ভাববাদী দার্শনিক বলা হয়ে থাকে। এরপর হচ্ছে উপযোগবাদী দার্শনিক। উপযোগবাদ বলতে হচ্ছে নৈতিকতার একটি তত্ত্ব, সর্বাধিক মানুষের সুখ বা আনন্দকে উৎসাহিত করে, সর্বাধিক মানুষের অসুখ, ব্যথা বা দুঃখকে নিরুৎসাহিত করে। অর্থাৎ যার মূল দর্শন হচ্ছে সর্বাধিক মানুষের সুখ বা আনন্দ। আর তিনি যেহেতু এটাকে বিশ্বাস করেন, এজন্যই তাকে উপযোগবাদী দার্শনিক বলা হয়ে থাকে। তিনি কিন্তু সমালোচকও বটে, কেননা তিনি নানান কবি সাহিত্যের অসংখ্য সমালোচনা করেছেন। সেই সাথে তিনি একজন রাজনীতিবিদও ছিলেন। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে, তার মধ্যে বিখ্যাত গ্রন্থ হচ্ছে রিপাবলিক, যেখানে কিন্তু গণতন্ত্রের কথা বলা হয়েছে এবং কবি, সাহিত্যিক, তারপর হচ্ছে সাহিত্য, এগুলো সম্পর্কেও কিন্তু বলা হয়েছে। তো আমরা রিপাবলিক সম্পর্কেই জানবো। তো এরপর আসছি, তিনি আলোচনা করেছেন স্পেসিফিক শিল্প, সাহিত্য এবং সাহিত্যিককে নিয়ে তিনি আলোচনা করেছেন। যদি শিল্পের কথা বলি, শিল্প কিন্তু বৃহৎ অর্থে ব্যবহৃত হয়, বিস্তৃত অর্থে ব্যবহৃত হয়। শিল্প বলতে কিন্তু নানান দিককে বোঝানো হয়েছে। চিত্রকলাও শিল্পকর্ম, ভাস্কর্য, নৃত্য, সিনেমা, বাদ্যযন্ত্র, এগুলো সব কিছুই কিন্তু শিল্প। এরপর হচ্ছে সাহিত্য। আমরা জানি সাহিত্য বলতে হচ্ছে প্রবন্ধ, উপন্যাস, নাটক, কাব্য, কবিতা, এগুলো কিন্তু সাহিত্য, যা কিন্তু শিল্পের অংশ। শিল্প কিন্তু বিস্তৃত অর্থে ব্যবহৃত হচ্ছে, আর শিল্পের একটু অংশ হচ্ছে সাহিত্য। আর সাহিত্যিক তো আমরা জানি যে তাদেরকে এই যে সাহিত্যিক সম্পর্কে বলছি, সাহিত্যিকের বৈশিষ্ট্য কীরকম হতে হবে বা সাহিত্যের ব্যক্তিত্ব কীরকম হবে, সাহিত্যিক কীভাবে আলোচনা করবে, এই সম্পর্কে কিন্তু তিনি বলেছেন। বা সাহিত্যিকরা অনুকরণ প্রিয় কি না, অনুকরণের সাথে সাথে তারা নব কিছু সৃষ্টি করতে পারছে কিনা বা সৃষ্টি করা উচিত কিনা, এগুলো সম্পর্কে কিন্তু তিনি আলোচনা করেছেন। তো প্রথমেই তিনি আলোচনা করেছেন অনুকরণ শিল্প। তিনি বলেন কবি সাহিত্যিকরা হচ্ছে অনুকরণ প্রিয়। স্রষ্টা কিন্তু একটি তার নিজস্ব আইডিয়া থেকে একটা জগৎ সৃষ্টি করেছেন, আর সেই আইডিয়া থেকেই এই শিল্পীরা বা সাহিত্যিকরা সাহিত্য, উপন্যাস, কাব্য এগুলো রচনা করে থাকেন। তো তারা মূলতই জাস্ট শুধু কপি করে থাকেন। কবিরা হচ্ছে অনুকরণ প্রিয়, আর তাই জন্য তাদের কাব্য বা সাহিত্যে কোনো সত্য নেই, অর্থাৎ সত্য হচ্ছে তাদের শিল্প সাহিত্য থেকে অনেক দূরে। আর তিনি এটাও বলেছেন যে যেহেতু শিল্পীরা বা সাহিত্যিকরা অনুকরণ প্রিয়, তাই তাদের সৃষ্ট কাব্য হচ্ছে আবেগী, নিতান্তই আনন্দ। এখান থেকে আসলে বাস্তবতার কোনো কিছু নেই, বা তাদের বুদ্ধি, চিন্তা বরং আরও সমাজকে বিনষ্ট করে। এই জন্যই কিন্তু তিনি বলেছেন যে একটা আদর্শ রাষ্ট্র থেকে কবিদেরকে বিতাড়িত করতে বলেছেন, কারণ একজন অনুকরণ প্রিয় শিল্পীর কাছ থেকে আসলে নব কিছু সৃষ্টির মতো কিছু নেই। তিনি অনুকরণ করে এগুলো রচনা করেছেন এবং এখানে আসলে বুদ্ধির বা চিন্তার বা মুক্তির কোনো বিকাশ ঘটে না। এই জন্য তিনি আদর্শ রাষ্ট্র থেকে এই কবি সাহিত্যিকদের বের করে দিতে বলেছেন। তো তিনি প্রথমত এই কবি সাহিত্যিকদের মানে রাষ্ট্র থেকেই বের করে, আদর্শ রাষ্ট্র থেকে বের করে দেওয়ার কথা বললেও তিনি হচ্ছে কবিদের সম্পর্কে একটু সচেতন বা গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ প্রথম থেকে তিনি কঠোরভাবে বললেও পরবর্তীতে কবি সাহিত্যিকদের প্রতি একটু সদয় হয়েছেন এবং তিনি বলেছেন যে তারা যেন শিল্পের যে উপকরণগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে যেন তাদের নির্বাচন করার বা সংগঠন করার মতো ক্ষমতা থাকে, এদিকে গুরুত্ব আরোপ করতে বলেছেন। একজন
অনুকরণপ্রিয় শিল্পীর শিল্পরীতি বা শিল্পনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে বলেছেন। সেই সাথে সাহিত্যের যে বিষয়বস্তু, তারপর হচ্ছে রীতিনীতি, তারপর হচ্ছে নিয়ম বা অনুসরণের মধ্যে দিয়ে তাদেরকে কি সুন্দরভাবে নবনব কিছু সৃষ্টির আহ্বান করেছেন। তো এই অনুকরণ শিল্প, তারপর হচ্ছে কবিতা সম্পর্কে বললামই যে কবিদের সম্পর্কে তিনি বলেছেন যে তারা হচ্ছে নিতান্তই অনুকরণ প্রিয়, স্রষ্টার আইডিয়া থেকেই তারা হচ্ছে অনুকরণ করে করে তারা শিল্প সাহিত্য তৈরি করে থাকেন। তো তাদের মধ্যে মূলত বুদ্ধ মুক্তের চিন্তা বিকাশ ঘটে না, এই জন্য তাদেরকে আদর্শ রাষ্ট্র থেকে বের করে দিতে বলেছেন। তো কবি সম্পর্কে বললাম। এরপর হচ্ছে কবিতা সম্পর্কে তিনি বলেছেন যে স্টাইল বা রীতিনীতি, মেলোডি, সুর, রাইম, ছড়া বা এই ছন্দ, এগুলো সম্পর্কে তিনি সচেতন থাকতে বলেছেন। তার মতে কবিতা আনন্দ বা বিনোদনের জন্য নয়, এর পেছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে, একটা বাস্তব উদ্দেশ্য আছে। আর এই কবিতা কিন্তু মানব চরিত্রকে পরিবর্তন করে, মানব চরিত্রের সত্যকে উদ্ঘাটন করে। এই জন্য কিন্তু কবিতার সকল দিকগুলো সম্পর্কে তিনি সচেতন হতে বলেছেন। এবং কাব্য বা কবিতা হচ্ছে সমাজ বা আদর্শের বিরোধী হতে পারে না, তিনি এটাও বলেছেন। এই তিনটেকে কিন্তু একত্রে ভ্যালু অফ ডেকোরেটও বলা হয়ে থাকে। যদিও বাস্তব জীবনে আবেগের কোনো স্থান নেই, কিন্তু কবিতা কিন্তু আবেগ দ্বারাই পরিচালিত। কিন্তু তারপরও এর মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ থাকে, অন্তর্নিহিত একটা উদ্দেশ্য থাকে, যা সমাজ জীবন বা সমাজের আদর্শের বিরোধী হয় না। এজন্যে কবিতার স্টাইল, মেলোডি বা রাইম অর্থাৎ ভ্যালু অফ ডেকোরেট সম্পর্কে তিনি সচেতন থাকতে বলেছেন। এরপর তিনি ছন্দ সম্পর্কেও কিন্তু বলেছেন। তার ছন্দের ভাষার নাম হচ্ছে, গ্রিক ভাষায় যদি বলি, দিউরাম্বিক। এছাড়াও কিন্তু মানে বর্ণনা বা চিন্তার বিভাজন থেকে এই গ্রিক সাহিত্যকে তিনি তিনটি ভাগে বিভাজন করেছেন। একটা হচ্ছে গীতি কবিতা, মহাকাব্য, নাটক। গীতি কবিতাতে তিনি ত্রিমাত্রিক ছন্দ ব্যবহার করেছেন, মহাকাব্যে তিনি করুণ রস বা বীর রস এগুলো ব্যবহার করেছেন। এছাড়াও নাটককে তিনি সংলাপময় বা কৌশল অবলম্বন করে নাটক রচনা করতে বলেছেন। এরপর হচ্ছে তিনি শৈল্পিক শোভনতাও থাকতে বলছে। একটা শিল্পের অবশ্যই সৌন্দর্য বা শোভনতা থাকতে হবে। কবি সাহিত্যিকদের যে নবনব চিন্তা চেতনা, তাদের মধ্যে কিন্তু সৌন্দর্যের মতো নানান উপাদান থাকতে হবে। অর্থাৎ বিষয়বস্তু, ভাব, ভাষা, রীতিনীতি থেকে সার্বিক দিক থেকে কিন্তু শৈল্পিক শোভনতা থাকতে হবে। এরপরে তিনি ট্র্যাজেডি সম্পর্কে বলছেন। ট্র্যাজেডি সম্পর্কে খুব বেশি একটা তিনি বলেনি, তবে তিনি ট্র্যাজেডি যে মূলত করুণ হয় এবং ভয়ার্থমূলক হয় এটিকে তিনি স্পষ্ট করেছেন। তাহলে আমরা দেখতে পেলাম তিনি প্রথমত মূল বিষয় হচ্ছে যে অনুকরণ শিল্প সম্পর্কে তিনি বেশি আলোচনা করেছেন। এরপর হচ্ছে কবিদের সম্পর্কে তিনি সমালোচনা করেছেন, ছন্দ সম্পর্কে বলেছেন, গীতি কবিতা, মহাকাব্য, নাটক সম্পর্কে বলেছেন, শৈল্পিক শোভনতা যে থাকতেই হবে এরকম সম্পর্কে কিছু বলেছেন, ট্র্যাজেডি সম্পর্কে বলেছেন। তিনি প্রথম দিকে অনুকরণ শিল্পের একটি কঠোর সমালোচনা করলেও পরবর্তীতে কিন্তু তাদেরকে আসলে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হবে এই বিষয়গুলো কিন্তু তিনি উপস্থাপন করেছেন। আসলে সেই 2500 বছর পূর্বেকার কথা। আসলে মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডি এগুলো কিন্তু একটা টাইমের পরে আসছে। যেমন মহাকাব্য প্রথমে এসেছে, তারপর হচ্ছে লিরিক এসেছে, নাটক এসেছে, ট্র্যাজেডি এসেছে, কমেডি এসেছে। ধীরে ধীরে কিন্তু এক একটা সাহিত্যকর্মের উৎপত্তি হয়েছে। আমরা জানি হচ্ছে প্লেটোর গুরু হচ্ছে সক্রেটিস হচ্ছে গুরু, তার শিষ্য হচ্ছে প্লেটো, এবং প্লেটোর শিষ্য হচ্ছে অ্যারিস্টটলের শিষ্য হচ্ছে আলেকজান্ডার। তো আমরা আজকে এই অ্যারিস্টটল সম্পর্কে আলোচনা করব। অ্যারিস্টটলও 384 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এবং 322 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন, অর্থাৎ যীশু খ্রিস্টেরও জন্মের পূর্বে। প্রথমত তিনি একজন বিজ্ঞানী, এরপর হচ্ছে কবি, তিনি একজন যুক্তিবাদী দার্শনিক এবং সমালোচক বটে। এই অ্যারিস্টটলের পূর্বেও কিন্তু অনেক কবি সাহিত্যিক রয়েছে যারা সাহিত্য সমালোচনা করেছেন, কিন্তু অ্যারিস্টটলের যে সাহিত্য সমালোচনা এটা মূলতই বিজ্ঞানসম্মত সমালোচনা। এই জন্যই কিন্তু তিনি যুগে যুগে এখন পর্যন্ত, আজ থেকে 2500 বছর পরে পর্যন্ত আমরা তাকে পড়ছি। তো তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে পয়েটিক্স বা কাব্যতত্ত্ব। তিনি এই কাব্যতত্ত্বের মধ্যেই মূলত সাহিত্য সম্পর্কিত আলোচনা করেছেন। তিনি শিল্পের বা সাহিত্যের নতুন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দ্বারা তিনি বিচার করেছেন এই পয়েটিক্স গ্রন্থেই। এবং তিনি এই পয়েটিক্স গ্রন্থে বিশ্ব সাহিত্যের যে কিছু কিছু বিষয় চিরন্তন এবং কিছু কিছু বিষয় যে মৌলিক রয়েছে সেগুলো সম্পর্কেও তিনি আলোচনা করেছেন। আর এই জন্যই কিন্তু তার এই গ্রন্থটি সার্বজনীন। এটা যদিও একটা ক্ষুদ্র একটা গ্রন্থ, সবটুকু গ্রন্থ মিলে মূলত মোট 26টি ক্ষুদ্রাকৃতির পরিচ্ছেদ এখানে রয়েছে। আর এই গ্রন্থের প্রায় 3/4 ট্র্যাজেডি নিয়ে কথা বলা হয়েছে। এই যে আমরা এখানে ট্র্যাজেডি বলেছি, ট্র্যাজেডি নিয়ে কথা হয়েছে। আর বাকি অংশে কিন্তু তিনি মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডি, আর্ট নীতি, আর্টের উদ্দেশ্য, কাব্যিক সত্য বা শিল্প, সাহিত্য, প্রকৃতি এগুলো সম্পর্কে তিনি আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। তারা কিন্তু প্রত্যেকেই এক একজন সমালোচক, সমান আলোচনা। তারা ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করেছেন, নেতিবাচক দিকগুলো নিয়েও তিনি
আলোচনা করেছেন। আর এই জন্যই কিন্তু এরা যুগে 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 2500 বছর পূর্বের সাহিত্যিক হয়েও আমরা তাদেরকে এত গুরুত্ব সহকারে পড়ছি। তাহলে আমি কিন্তু বারবার বলছি যে আসলে এদের গুরুত্বটা অনেক বেশি। তো এখন দেখি তিনি কি কি আলোচনা করেছেন। তিনি সাহিত্য তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন, অনুকরণ শিল্প সম্পর্কে আলোচনা করেছেন, মহাকাব্য, ট্র্যাজেডি এবং কমেডি সম্পর্কে আলোচনা করেছেন। প্লেটো কবি, কবিতা, ছন্দ নিয়ে আলোচনা করলেও এই বিজ্ঞানী মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডি এবং সাহিত্য তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন। এই অ্যারিস্টটল প্লেটোর ছাত্র হলেও তিনি প্লেটোর চেয়েও মোটামুটি উন্নত চিন্তা চেতনা উপস্থাপন করেছেন। অর্থাৎ প্লেটো যেটাকে কঠোর ভেবেছেন, তিনি সেটাকে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছেন। তো সাহিত্য তত্ত্বের বৈশিষ্ট্যে তিনি কি বলেছেন, যেখানে প্লেটো অনুকরণ শিল্প বলেছেন যে এটা নিতান্তই ঈশ্বরের আইডিয়া থেকে অনুকরণ করেছেন কবি সাহিত্যিকরা এবং আদর্শ রাষ্ট্র থেকে তাদেরকে বের করে দিতে বলেছেন, কিন্তু অ্যারিস্টটল এটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে তিনি বলেছেন যে অনুকরণ শিল্প এটি বটেই, কিন্তু এই অনুকরণ থেকেই কবি সাহিত্যিকরা নব নব কিছু সৃষ্টি করে, নতুনত্ব কিছু দিয়ে তারা এটিকে আরও রং মিশিয়ে রাঙিয়ে তারা নতুন কিছু আবিষ্কার করেন। তারা যে হুবহু অনুকরণ করছে এমনটা নয়, তারা কিন্তু মূলের কাছাকাছি থাকছে, কিন্তু তার সাথেও তারা উন্নততর কিছু চিন্তা চেতনা মিশিয়ে নতুন কিছু আবিষ্কার করছে। অর্থাৎ প্রকৃতির হুবহু নকল না করে প্রকৃতির মধ্যে যে সম্ভাবনাগুলো আছে তাকেই কবি সাহিত্যিকরা কল্পনার দ্বারা নতুন করে সৃষ্টি করে। আর এটাই কিন্তু মিমেসিস বা অনুকরণ বলা হয়ে থাকে। একটা সাহিত্যিক একটা বাস্তব ঘটনাকে তিনি মানসিকভাবে রূপদান করে থাকে, যেটা আমরা প্রত্যেকেই পারি না। এছাড়াও তিনি কবি সাহিত্যিক সম্পর্কে বলেছেন যে কবি সাহিত্যিকরা যে জীবনের ভালো মন্দ বাস্তব বিষয়গুলো যে তুলে ধরেন, এগুলো কিন্তু জীবনের মানদণ্ড নির্ণয়েও সহযোগিতা করে। অর্থাৎ যেখানে প্লেটো অনুকরণ শিল্পটাকে হুবহু অনুকরণ বলেছেন, কিন্তু অ্যারিস্টটল এখানে অনুকরণ শিল্পটাকে হুবহু অনুকরণ বলেননি, বরং এই অনুকরণের মধ্যে দিয়ে যে সম্ভাবনাগুলো রয়েছে সাহিত্যিকরা তা টেনে বের করেই সৃজন করেন এবং জীবনের ভালো মন্দ বিচারে মানদণ্ড হিসেবে নির্ণয় করেন। এছাড়াও কিন্তু আমরা কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যে প্লেটো এবং অ্যারিস্টটলের যে সাহিত্য তত্ত্বের তুলনামূলক বিচার, সেগুলো কিন্তু আমরা দেখব। তো এগুলোর মধ্যে আমরা কিন্তু দেখব, প্রথমত হচ্ছে প্লেটো ছিলেন মূলত একজন ভাববাদী দার্শনিক বা উপযোগবাদী দার্শনিক, কিন্তু এই অ্যারিস্টটল কিন্তু যুক্তিবাদী দার্শনিক। প্লেটো যেখানে বলেছেন যে কবি সাহিত্যিকরা ঈশ্বরের প্রেরণা থেকে অনুপ্রেরণা থেকে কাজ করে থাকেন, কিন্তু সেখানে অ্যারিস্টটল বলছে যে এরা শুধু ঈশ্বরের প্রেরণা বা অনুপ্রেরণা থেকে কাজ করে না, এরা ঈশ্বরের অনুপ্রেরণা থেকে সম্ভাবনাকে টেনে বের করেন এবং সেগুলোকে সুন্দরভাবে রাঙিয়ে তোলেন। প্লেটোর মতে কাব্যের মূল আদর্শ হলো বস্তু জগৎ, কিন্তু অ্যারিস্টটলের মতে কাব্যের মূল আদর্শ বস্তু জগৎ, কিন্তু এটি হচ্ছে সৃষ্টিশীল কল্পনার জগৎ। প্লেটো তিনি বলেছেন যে কাব্য বা কবিতা নিতান্তই আনন্দের, এটা থেকে আসলে সত্য জানা যায় না, কিন্তু অ্যারিস্টটল বলেছেন যে সত্য থেকেই হচ্ছে আনন্দের সৃষ্টি, অর্থাৎ সত্য থেকেই আনন্দ বের হয়ে থাকে। প্লেটো কিন্তু এই শিল্পের জগৎটি সৃষ্টি করেছেন সুন্দরের মধ্য দিয়ে, কিন্তু অ্যারিস্টটল শুধু সুন্দরের মধ্য দিয়েই সৃষ্টির জগৎটিকে তিনি দেখতে পাননি, তিনি কুৎসিত বিষয়বস্তুর মধ্যেও যে আনন্দ থেকে থাকে তিনি এটিকেও স্পষ্ট করেছেন। এভাবেই কিন্তু প্লেটো এবং অ্যারিস্টটলের মধ্যে আমরা পার্থক্য নির্ধারণ করতে পারি। তো এই গেল হচ্ছে অনুকরণ শিল্প। আমরা মহাকাব্য সম্পর্কে একটু বলবো। এই অ্যারিস্টটল মহাকাব্যকে একটা সিরিয়াস ইমিটেশন বলেছেন। এছাড়াও এই মহাকাব্য যে একটা বীর রসের ছন্দে রূপায়িত হয় সেটাকে তিনি উপস্থাপন করেছেন। এছাড়াও তিনি মহাকাব্যের কিছু উপাদানের কথা বলেছেন, যেখানে হচ্ছে চরিত্র, বচনভঙ্গি, চিন্তা, মনন, এগুলো কিন্তু বর্তমান থাকবে, এগুলো সম্পর্কে তিনি বলেছেন। এই মহাকাব্যে কিন্তু ট্র্যাজেডিরও কিছু উপাদান থাকবে, যেমন বৃত্ত, চরিত্র, বাচনভঙ্গি, চিন্তা। এছাড়াও মহাকাব্যের যে কোনো কালসীমা নেই সেটা কিন্তু তিনি, অর্থাৎ এর বিশালতাটাকে তিনি স্পষ্ট করেছেন। এভাবে কিন্তু তিনি মহাকাব্যকে উপস্থাপন করেছেন। এরপর হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি হচ্ছে আমরা অ্যারিস্টটলের মতে হচ্ছে মহাকাব্যের চেয়েও বৃহৎ পরিসরের বিষয় হচ্ছে ট্র্যাজেডি। অর্থাৎ তিনি ট্র্যাজেডিতে যে মোট 6টি বৈশিষ্ট্য রয়েছে বা 6টি বৈশিষ্ট্যের কথা তিনি বলেছেন। প্রথমত হচ্ছে তিনি নাটকীয় বৃত্তের কথা বলেছেন, চরিত্রের কথা বলেছেন, বাচনভঙ্গির কথা বলেছেন, চিন্তা মননের কথা বলেছেন, দৃশ্যের কথা বলেছেন, সঙ্গীতের কথা বলেছেন। এরকম 6টি উপাদানের কথা তিনি ট্র্যাজেডির কথা বলেছেন, যে এগুলো ট্র্যাজেডির মূল উপাদান। এরপরও তিনি কমেডির কথাও বলেছেন। কমেডি যে হচ্ছে একটা কৌতুক রস বা হাস্য রসোদ্দীপক একটা বিষয়, এটিকে তিনি বলেছেন। তারপর এটা হচ্ছে জীবনের একটা অংশ, সেটাও তিনি বলেছেন। এবং এই কমেডিতে কিন্তু দেখা যাচ্ছে বাস্তব জীবনের কিছু বিষয় ইঙ্গিত দেখা যায়, অর্থাৎ বিভিন্ন বিষয় বা বিভিন্ন ঘটনা এই কমেডি নিয়ন্ত্রণ করে থাকে। এভাবেই তিনি কমেডির বৈশিষ্ট্যগুলো তিনি বলেছেন। অর্থাৎ তিনি সাহিত্যতত্ত্বের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন। অনুকরণ শিল্প সম্পর্কে তিনি বৃহৎ ব্যাখ্যা দিয়েছেন। মোটামুটি প্লেটোর
ছাত্র হয়েও তার যুক্তি খণ্ডন করেছেন অনুকরণ শিল্প সম্পর্কে। এরপর হচ্ছে মহাকাব্য সম্পর্কে তিনি বিস্তরভাবে আলোচনা করেছেন, ট্র্যাজেডি সম্পর্কেও তিনি বিস্তরভাবে আলোচনা করেছেন। এই জন্য কিন্তু মহাকাব্য এবং ট্র্যাজেডি সম্পর্কে একটা পার্থক্য আসে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কমেডি সম্পর্কেও তিনি আলোচনা করেছেন। এরপর আসছি হোরেস। হোরেস হচ্ছে একজন রোমান সাহিত্যিক, যদিও তিনি গ্রিসে জন্মগ্রহণ করেন কিন্তু তিনি স্থায়ীভাবে বসবাস করেন রোমানে। এনার জন্মটা একটু দেখেন, 65 থেকে 8 অর্থাৎ যীশুখ্রিস্টের 8 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি কিন্তু সাহিত্যের একনিষ্ঠ ভক্ত ছিলেন, অর্থাৎ প্লেটো অ্যারিস্টটলের পথ ধরেই এই হোরাস তিনি তার সাহিত্য সমালোচনা করেছেন। কিন্তু এই হোরাস কিন্তু অ্যারিস্টটল যে আলোচনা করেছেন তার চেয়ে বেশি কিছু আলোচনা করেননি, তবে তিনি অসংখ্য বিষয় আলোচনা করেছেন যা হচ্ছে সাহিত্যের বৈশিষ্ট্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি এখানে লিখে রেখেছি যে তিনি রোমান কবি এবং একজন সমালোচক। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে আর্স পয়েটিকা। শুধু যে তিনি আর্স পয়েটিকা গ্রন্থ রচনা করেছেন এমনটাও নয়, তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। অ্যাপোডেস, তারপর হচ্ছে ওডস, 1000 বছরের গান, তারপর হচ্ছে অ্যাপিস্টোলস, এগুলো তিনি রচনা করেছেন। এর মধ্যে তিনি এই ওডস নিয়ে তিনি অনেক বেশি বিখ্যাত হয়েছেন। ওডস বলতে আমরা যদি বাংলায় বলি গীতি কবিতা, অর্থাৎ কবির নিজের একান্তই ব্যক্তিগত অনুভূতি বা ব্যক্তিগত চিন্তা চেতনা আদর্শ যে ফুটিয়ে তোলা হয় সেটাই হচ্ছে গীতি কবিতা। তো তার এরকম অসংখ্য ওডস রয়েছে বা গীতি কবিতা রয়েছে যার মধ্য দিয়ে কিন্তু তিনি বিখ্যাত হয়েছেন। এই আর্স পয়েটিকায় তিনি একজন পিথো নামক একজন ব্যক্তি রয়েছে। পিথো নামক এক ব্যক্তি এবং তার 2 পুত্র সন্তান ছিল। এই ব্যক্তিটি এবং তার 2 পুত্রকে উপদেশ দিতে গিয়ে তিনি কাব্যতত্ত্ব সম্বন্ধে তিনি ছন্দে ছন্দে উপদেশ দিয়েছেন। এই 3 জনকে তিনি উপদেশ দিয়েছেন যে আসলে সাহিত্যের বৈশিষ্ট্য কীরকম হতে হয় বা কীরকম হওয়া ইতিবাচক। এই গ্রন্থে তিনি ছন্দরীতিতে সাহিত্য তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন এবং কাব্যতত্ত্ব সম্পর্কেও তিনি আলোচনা করেছেন। তিনি নিজে একজন কবি ছিলেন, এজন্য কিন্তু একজন কবি হিসেবে তিনি যেই সমস্যাগুলো ফেস করেছেন বা অনুভব করেছেন তিনি তার কাব্যে বা সাহিত্যে সেই সমস্যাগুলোর কথা বলার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি এই আর্স পয়েটিকা গ্রন্থে সুন্দর এবং সাবলীল ভঙ্গিতে একটির পর একটি যেসব সাহিত্যের মূল বৈশিষ্ট্য দরকার বা সাহিত্যের যে আলোচনাগুলো দরকার, সাহিত্যের যে বিষয়বস্তুগুলো দরকার, তিনি এগুলো আলোচনা করেছেন। এই জন্য আমি এখানে লিখে রেখেছি যে তিনি আলোচনা করেছেন সাহিত্যের মূল বিষয়। তিনি অসংখ্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন, যেমন ঐক্য এবং সংহতি সম্পর্কে তিনি আলোচনা করেছেন। একটি কাহিনীর আদি, মধ্য এবং অন্ত, এই 3টি পর্ব বা ধারার কথা তিনি উল্লেখ করেছেন, যে আদি, মধ্য এবং অন্তের মধ্যে ঐক্য বা সংহতি থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। এছাড়াও তিনি শিল্পের বিষয় সম্পর্কে তিনি আলোচনা করেছেন। শিল্পের বিষয়টা হতে হবে একেবারেই বাস্তবধর্মী, জীবনের বাস্তব উপাদানকেই এই হোরেস শিল্পের মূল বিষয়বস্তু হিসেবে উল্লেখ করেছেন। এরপর হচ্ছে তিনি রচনা রীতি সম্পর্কে আলোচনা করেছেন। এই হোরেস কিন্তু প্রাচীনপন্থী হলেও তিনি তার রচনা রীতি সম্পর্কে তিনি আধুনিক মনোভাবে পরিচয় দিয়েছেন। তিনি এভাবে বলেছেন যে মানুষের যে অভিজ্ঞতা, মানুষের যে দিন বদল, এগুলো কিন্তু ক্রমাগতভাবে বদলে যাচ্ছে, ফলে কাব্য সাহিত্য প্রকাশের ভাষাও বদলাতে পারে। এই দিক থেকে তিনি বলেছেন যে শব্দ হচ্ছে একটা নতুন পাতার মতো, পুরনো পাতা ঝরে গেছে, নতুন পাতা গজাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এক্ষেত্রে কিন্তু পুরনো শব্দ লোপ পেয়ে নতুন শব্দ আবির্ভূত হবে, এটাই স্বাভাবিক। এই জন্য তিনি রচনারীতির সম্পর্কে, শব্দ সম্পর্কে তিনি সচেতন হতে বলেছেন। শব্দ প্রকরণ সম্পর্কে তিনি জোর দিয়েছেন। তিনি বলেছেন যে যথার্থ স্থানে এবং যথার্থ জায়গায়, যথার্থ সম্পর্কে তিনি যথার্থ শব্দ ব্যবহার করতে বলেছেন। প্রতিভা এবং চর্চা সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তিনি অত্যন্ত চর্চা করতে বলেছেন, বিশেষ করে নব লেখকদেরও তিনি চর্চা করতে বলেছেন, কেননা চর্চাহীন প্রতিভা কখনো মূল্যবান হতে পারে না। এই জন্য তিনি চর্চার উপরে গুরুত্ব আরোপ করেছেন, অর্থাৎ তিনি গভীর অনুশীলন করতে বলেছেন, সুস্থ চিন্তা করতে বলেছেন। লেখকের গুণগত বৈশিষ্ট্য সম্পর্কে তিনি আলোচনা করেছেন। নবীন শিক্ষার্থীদের পাঠের বিষয়ে তিনি অত্যন্ত ভূমিকা রেখেছেন, কেননা নবীন শিক্ষার্থীদের তিনি গ্রিক সাহিত্য যে আসলে এই বিজ্ঞান, দর্শন, শাস্ত্র সকল কিছু সূত্রাগার, এই জন্য তিনি গ্রিক সাহিত্যকে নবীন লেখকদের তিনি গ্রিক সাহিত্য সম্পর্কে প্রচুর স্টাডি করতে বলেছেন। কবিতার যথার্থ উদ্দেশ্য এবং ফলশ্রুতি তিনি নির্ণয় করতে বলেছেন খুব ভালোভাবে। একটা কবিতা যে শুধুমাত্র আনন্দ দানের জন্য এমনটা নয়, এই কবিতার পিছনে একটা যথার্থ উদ্দেশ্য থাকবে, একটা বাস্তব জীবন ভিত্তিক একটা আদর্শ থাকবে, একটা শিক্ষণীয় বিষয় থাকবে। তো এটির বিষয়ে তিনি সচেতন থাকতে বলেছেন। এছাড়াও তিনি সমালোচনাও করতে বলেছেন, কিন্তু সেই সমালোচনা হতে হবে নিরপেক্ষ, সমযোগ আলোচনা, অর্থাৎ সেই সমালোচনা যেন ইতিবাচকও হয়ে থাকে এবং কি
নেতিবাচকও হয়ে থাকবে এবং সেই সমালোচকের মানসিকতার কথা উল্লেখ করে তিনি নৈর্ব্যক্তিকতার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ সৎ, নিষ্ঠাবান এবং পণ্ডিত সমালোচকই হোরেসের একান্ত প্রত্যাশা। তো এই আর্টস পোয়েটিকা গ্রন্থে মূলতই তিনি এইসব বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। প্রিন্সিপাল অফ ডেকোরিয়াম, হোরেসের একটা নীতি রয়েছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডেকোরিয়াম। আর এই মূল সূত্র ধরেই কিন্তু এই আর্টস পোয়েটিকা গ্রন্থটি রচনা হয়েছে। অর্থাৎ একটা তত্ত্ব অনুযায়ী কোনো রচনার প্রতিটি অংশ বা প্রতিটি দিক, রচনার যে সামগ্রিক প্রতিকৃতি সুনিয়ন্ত্রিত হবে কিনা, বা বিষয় নির্বাচন, চরিত্রায়ন, আঙ্গিক, প্রকাশভঙ্গি, ছন্দমাত্রা, এই সকল কিছু কিন্তু সামগ্রিকভাবে তিনি রচনা করতে বলেছেন এবং কবিকে অবশ্যই খেয়াল রাখতে বলেছেন যেন এগুলোর কোনো মিশ্রণ না ঘটে। অর্থাৎ তার এই যে প্রিন্সিপাল অফ ডেকোরিয়ামের যে সূত্র রয়েছে, এই সূত্র ধরেই কিন্তু আর্টস পোয়েটিকার মধ্যে সকল কিছু বা সকল বিষয় বৈশিষ্ট্য সকল কিছু তিনি নির্ণয় করেছেন বা উপস্থাপন করেছেন। এরপর হচ্ছে লঙ্গিনাস। লঙ্গিনাসকে আমরা দেখেছি যে 273 থেকে 313, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পূর্বে তার জন্মগ্রহণ হলেও যীশুখ্রিস্টের জন্মের পরে তিনি মৃত্যুবরণ করেছেন। তো এই লঙ্গিনাস সম্পর্কে একটু জানবো। আমার মনে হয় যতটুকু আমি পরে উপলব্ধি করতে পেরেছি, আমরা বাংলা সাহিত্যিক প্রমোদ চৌধুরীকে আমরা সবাই চিনি। জীবনে জ্যাঠামি এবং সাহিত্যে ন্যাকামি তিনি একদমই পছন্দ করতেন না। তো আমার যেটা ধারণা, এই প্রমোদ চৌধুরী এই লঙ্গিনাসকে ফলো করেছেন। প্রমোদ চৌধুরী সাহিত্যকলা প্রবন্ধটিকে আমরা কিন্তু পড়েছি। সাহিত্যকলা কি, তিনি শিক্ষা এবং সাহিত্যের মধ্যে পার্থক্য করেছেন। শিক্ষা যে নিতান্তই মানুষ জোর করে পড়ে এবং সাহিত্য যারা কিনা আনন্দ পাওয়ার জন্য পড়ে। অনিচ্ছাকৃতভাবে গলদকরণ করেন হচ্ছে শিক্ষা, আর ইচ্ছাকৃত বা আনন্দের সহিত পাঠ করেন হচ্ছে সাহিত্য। তো এই লঙ্গিনাসের বিখ্যাত একটি গ্রন্থ অন দ্য সাবলাইম। সাবলাইম অর্থ হচ্ছে মহৎ চিন্তা, অথবা মহিমান্বিত বলতে পারি, মহামহিমান্বিত বলতে পারি, ভীষণ সুন্দর বলতে পারি, অসম্ভব সুন্দর বলতে পারি। তার সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ ছিল এই অন দ্য সাবলাইম। এই অন দ্য সাবলাইম বইটি যখন তিনি রচনা করেছেন, তার পূর্ব নাম কিন্তু ছিল ফেরি হিপসস। পরবর্তীতে হিপসস এবং প্রতি শব্দ হিসেবে কিন্তু সাবলাইম শব্দটি ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে অন দ্য সাবলাইম নামে এটি পরিচিতি লাভ করেন। তিনি মূলতই বলেছেন যে এই যে সুন্দর, শোভন এবং শৈল্পিক ভাষায় রচিত যে সাহিত্য, কাব্য বা কবিতা, এই সকল কিছু কিন্তু আমাদের যে চিন্তা চেতনাকে অনেক উপরে নিয়ে যায় এবং আমাদেরকে আনন্দ দান করে। তিনি বলেছেন যে শিল্প সাহিত্যের সব ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের একমাত্র মাধ্যম হলো এই সাবলিমিটি বা মহৎ চিন্তা। আর তিনি এই অন দ্য সাবলাইম গ্রন্থে তিনি মূলত সাহিত্যের স্টাইল বা রীতিনীতি, সাহিত্য বিচারের মাপকাঠি, মূল্যতত্ত্ব, ক্লাসিকতার বিষয়, সাহিত্যের নিরসতা, মেকিত্ব, সমালোচনা, সাহিত্যের অলঙ্কার, যশ, ধৈর্য, মুক্তি, এই সকল কিছু সম্পর্কে তিনি আলোচনা করেছেন। অর্থাৎ এই সাবলাইনে তিনি 3টি বিষয়ের বা সাহিত্যের যে 3টি বৈশিষ্ট্যের গুরুত্ব আরোপ করেছেন, সেই 3টি বিষয় হচ্ছে উপভোগ, মহত্তর জীবনবোধ এবং আনন্দলোকে অভিসার। তিনি উপভোগ বলতে বুঝিয়েছেন হচ্ছে পাঠকের মনে একটি আবেগ বা উত্তেজনা সৃষ্টি হবে, যা পাঠককে সংকুচিত সীমাবদ্ধ চেতনা থেকে সৌন্দর্য এবং আনন্দের উচ্চতম পর্যায়ে নিয়ে যাবে। এটাকে তিনি উপভোগ বলেছেন। এবং শেষে তিনি মহত্তর জীবনবোধ তিনি দেখিয়েছেন। তিনি এটাকে উল্লেখ করেছেন যে সাহিত্যের দায়িত্ব কিন্তু শিক্ষাদান নয়, বা সাহিত্যের উদ্দেশ্য শিক্ষাদান নয়, মূলত সাহিত্যের লক্ষণ হচ্ছে বিশুদ্ধ আনন্দ দান করা, সেই সাথে মহৎ জীবনের, উন্নত জীবনের উচ্চ শিখরে পৌঁছে দেওয়া। আনন্দলোকে অভিসার, অর্থাৎ এই সাহিত্য হচ্ছে মূলত আবেগ, অনুপ্রেরণা, উত্তেজনা, আনন্দ, সৌন্দর্য, এই নতুন নতুন জিনিসগুলো প্রতিষ্ঠিত করবে, আমাদেরকে নতুন নতুন অভিসারে নিয়ে যাবে। এটাই হচ্ছে অন দ্য সাবলাইমের মূল কথা। তো এইগুলো অন দ্য সাবলাইম। এছাড়াও তিনি শিক্ষা এবং সাহিত্য সম্পর্কে তিনি রচনা করেছেন। আমরা জানি প্রমোদ চৌধুরী, এটা বুঝলেই আমরা এটা বুঝতে পারবো তিনি শিক্ষা এবং সাহিত্যটাকে দুটো একেবারেই আলাদা রাস্তা করে দিয়েছেন। শিক্ষা হচ্ছে মানুষ অনিচ্ছাকৃতভাবে, সাহিত্য মানুষ ইচ্ছাকৃত এবং সানন্দে পান করে থাকে। অর্থাৎ তিনি বলেন যে সাহিত্য আমাদের বিশুদ্ধ আনন্দ দেবে এবং মহৎ সৌন্দর্যলোকে নিয়ে যাবে, এছাড়া সাহিত্যের আর কোনো কাজ নেই। সাহিত্যের এই বৈশিষ্ট্যকে লঙ্গিনাস অপার্থিব আনন্দ বলেছেন। সাহিত্যের স্বরূপ বলতে আমরা যেটা বুঝি হচ্ছে সাহিত্য হতে হবে একেবারেই মহৎ বিষয়বস্তু সম্পন্ন, এরপর হচ্ছে গভীর সংবেদনশীল আবেগ এবং অনুপ্রেরণা থাকতে হবে, এরপর হচ্ছে ছন্দ বা মহৎ রচনাশৈলী থাকতে হবে, এটা হচ্ছে সাহিত্যের স্বরূপ। এরপর হচ্ছে মহত্বব্যঞ্জক রচনারীতি বা ভাব সামগ্রী থাকতে হবে। তারপর হচ্ছে অর্থালঙ্কার বা বাক্যালঙ্কার নামে যে 2টা সুষম যোজনা রয়েছে,
সেগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। এগুলোই কিন্তু সাহিত্যের স্বরূপ। আর সাহিত্যের বৈশিষ্ট্য সম্পর্কে তো প্রথমেই বললাম, এই যে উপভোগ, মহত্তর জীবনবোধ এবং আনন্দলোকে অভিসার, এগুলোই হচ্ছে সাহিত্যের রূপ বা বৈশিষ্ট্য। এছাড়াও তিনি কিন্তু বৈচিত্র্য, ব্যঙ্গার্থ, সাধারণীকরণ, ওটস, ভাব, এগুলো সম্পর্কে আলোচনা করেছেন। সরি, এখানে বৈচিত্র্য নয়, এটা হচ্ছে ঔচিত্য, টাইপিং মিস্টেক হয়েছে। ঔচিত্য বলতে হচ্ছে যে রস, একটা সাহিত্যের যে রস সেটিকে নির্দেশ করে, এটা হচ্ছে ঔচিত্য। এছাড়াও এখানে ব্যঙ্গার্থ থাকবে, কিন্তু তার অন্তর্নিহিত একটি মূল উদ্দেশ্য বা আদর্শ থাকবে। সাধারণীকরণ থাকবে। এছাড়া হচ্ছে ওটস, অর্থাৎ গীতি কবিতাও তিনি রচনা করেছেন এবং ভাব সম্পর্কেও তিনি আলোচনা করেছেন। তো আমরা প্রথমে দেখলাম পাশ্চাত্য সাহিত্য কি, প্লেটো, অ্যারিস্টটল, হোরেস এবং লঙ্গিনাস। তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।